নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্পনাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত একটি অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের প্রথম পর্ব। উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের প্রথম পর্ব। গাড়ির গতি একটু কমিয়ে মল্লার বলল, ডান দিকের গাছের মাথার দিকে দেখ, কত বড় বড় বাদুড় ঝুলছে। মল্লারের কথা শুনে চূর্ণী আর সোহম গাড়ির ভিতর থেকে সেই বিরাট গাছটার দিকে তাকাতেই দেখতে পেল গাছের মাথার দিকের ডালগুলো থেকে সার সার বাদুড় ঝুলছে। চূর্ণী সেদিকে তাকিয়ে বলল, কলকাতার চিড়িয়াখানাতে একটা গাছে বাদুড় ঝোলে আমি দেখেছি, কিন্তু এত বড় বড় বাদুড় আমি কোনো দিনও দেখিনি। যেন কেউ বড় বড় কালো ছাতা টাঙিয়ে রেখেছে গাছটার মাথায়। চূর্ণীর কথা শুনে সোহম বলল, এমনও হতে পারে এই বাদুড়গুলো ভ্যাম্পায়ার। রাত নামলেই ওরা নিচে নেমে আসে শিকারের খোঁজে, রক্তপানের লোভে। কেউ কেউ হয়তো মানুষ বা অন্য প্রাণীর রূপও ধরে, তারপর খিদে মিটিয়ে ভোরের আলো ফোটার আগে আবার নিরীহ প্রাণীর মতো গাছে গিয়ে বসে। রক্তচোষা বা ভ্যাম্পায়ার বলেই ওদের এমন বিরাট বিরাট চেহারা। সোহম কথাটা মজা করে বললেও চূর্ণী মৃদু আতঙ্কিত স্বরে তাকে বলল, দেখ সোহম, তোকে কতদিন না বলেছি ওসব কথা নিয়ে আমার সঙ্গে মজা করবি না। রাতে একলা ঘরে থাকি, তখন আমার এসব কথা মনে পড়ে, ভয় লাগে। রাতে লাইট জ্বালিয়ে শুতে হয়, ঘুম আসে না। গাড়ির গতি আবার বাড়িয়ে দিয়ে মল্লার তাদের দুজনের কথার মাঝে ফুট কেটে বলল, আর 3 মাস পর যখন তোদের বিয়ে হবে তখন তো আর চূর্ণীকে একলা থাকতে হবে না। তখন তোরা দুজন জমিয়ে ভূত ভ্যাম্পায়ার ওসব গল্প করতে পারবি। এ কথা শুনে চূর্ণী কপট রাগ প্রকাশ করে মল্লারকে বলল, যাক, তোকে আর এ ব্যাপারে তাল দিতে হবে না। কৃষ্ণনগর পেরিয়ে এলাম, তা প্রায় 2 ঘন্টা হলো। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তায় একজন লোকও দেখছি না। তমসাময় শাস্ত্রীর আশ্রমটা আর কত দূর? গাড়ির ড্যাশবোর্ডে রাখা মোবাইলের দিকে তাকিয়ে নিয়ে মল্লার জবাব দিল, প্রায় চলে এসেছি। গুগল ম্যাপ বলছে নবজীবন আশ্রম অর্থাৎ তমসাময়ের আশ্রম আর মাত্র 3 কিলোমিটার। তাছাড়া গাছের ফাঁক দিয়ে ওই যে কিছু দূরে নদীটাও দেখা যাচ্ছে, ওটাই নিশ্চয়ই জলঙ্গি নদী। তমসাময় বলেছেন তার অনাথ আশ্রমটা একেবারে নাকি জলঙ্গির গায়েই। শীতের বিকেল, বেলা 4:30 বাজতে না বাজতেই আলো বেশ নরম হয়ে এসেছে। কাঁচা রাস্তার বাঁ পাশে গাছপালা, বড় বড় ঝোপ জঙ্গলের আড়াল থেকে মাঝে মাঝেই উঁকি দিচ্ছে নদীটা। বিকেলের আলোতে চিকচিক করছে নদীর জল। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে সোহম বলল, লোকটার নামটা কিন্তু বেশ অদ্ভুত, তমসাময়। তমসা মানে তো অন্ধকার, অর্থাৎ লোকটার নাম অন্ধকারময়, ঘোর অন্ধকার। আমি তমসা হরণ এ নাম শুনেছি, মেয়েদের নাম তমসা হয় শুনেছি, কিন্তু কোনো ছেলের নাম তমসাময় শুনিনি। যদিও আমার বাংলা ভাষার জ্ঞান খুব কম, সুযোগ পেলে একবার ভদ্রলোককে তার নামের অর্থ জিজ্ঞেস করব। মল্লার বলল,
ওনার নাম যাই হোক না কেন, যদি দেখি লোকটা সৎ, সত্যিই অনাথ বাচ্চাদের জন্য কাজ করছেন, তবে টাকাটা দিয়ে যাব। চেক বই তো আমরা সঙ্গেই এনেছি। চূর্ণী বলল, ঠিক বলেছিস, বেশ কয়েকটা আশ্রম তো এর আগে দেখলাম আমরা। অধিকাংশই তো অনাথ আশ্রমের নামে ব্যবসা ফেঁদেছে অথবা ঠকবাজ। এ আশ্রমটা যদি তেমন না হয়, সত্যি অনাথ শিশুদের জন্য কাজ করে, তবে এদেরকেই টাকাটা দিয়ে যাব। এরপর তো বিয়ের জোগাড় যন্ত্রের কাজ শুরু করতে হবে, তার ওপর আবার অফিসের কাজের চাপ আছে। এরপর আর এ কাজের জন্য সময় বের করা মুশকিল হয়ে যাবে। মল্লার বলল, শুনছি আমার নাকি নর্থ বেঙ্গলে বদলির অর্ডার আসতে পারে। তখন আমারও বেশ কয়েক মাস অফিস বাদ দিয়ে অন্য কাজ করা বেশ চাপের হয়ে যাবে। কথা বলে সে এগিয়ে নিয়ে যেতে লাগলো গাড়ি, আর তার সঙ্গে সঙ্গে নদীটাও যেন তাদের আরও কাছে এগিয়ে আসতে লাগলো। মল্লার, সোহম আর চূর্ণী 3 বন্ধু। বছর 5 আগে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে প্রথম যোগাযোগ হয় এই 2 তরুণ আর তরুণীর। ক্রমে ক্রমে তাদের ব্যক্তিগত স্তরে আলাপ ও ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। আর কদিন পর তো সোহম আর চূর্ণী এই বন্ধুত্বের গণ্ডি অতিক্রম করে সামাজিকভাবে পরস্পরের সঙ্গে সারা জীবনের জন্য আবদ্ধ হতে চলেছে। ফেসবুকে পরিচয় হলেও তাদের 3 জনের এই গাঢ় বন্ধুত্ব গড়ে ওঠার পিছনে বিশেষ একটা কারণ আছে। তা হলো, শৈশবে তাদের প্রত্যেকেরই জীবন কেটেছে পিতৃমাতৃহীন বা অনাথ পরিচয়ে। মল্লারের বাবা মা তার শৈশবেই মারা যান। তারপর এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের কাছে বেড়ে ওঠে মল্লার। সোহম বছর 5 বয়সে গঙ্গাসাগর মেলাতে কোনো গ্রাম থেকে এসে হারিয়ে গিয়েছিল। তার বাবা মায়ের কোনো সন্ধান না মেলায় সোহমের শেষ পর্যন্ত স্থান হয় এক অনাথালয়ে। চূর্ণীরও তাদের মতনই ব্যাপার। শৈশবে সে পিতামাতাকে হারায়। সম্ভবত কন্যা সন্তান বলেই আত্মীয় পরিজন তার দায় নিতে চায়নি। মিশনারি অনাথাশ্রমে তার স্থান হয়। এই পিতৃমাতৃহীন অনাথ পরিচয়ই তাদের 3 জনের মধ্যে গাঢ় বন্ধুত্বের মূল ভিত্তি। কারণ তাদের শৈশব কৈশোরের যন্ত্রণার কথা তারা নিজেরা যেমনভাবে বুঝতে পারে, তা বাইরের লোকেরা কিছুটা বুঝলেও সম্পূর্ণভাবে ঠিক উপলব্ধি করতে পারে না। এছাড়া আরও একটা ব্যাপারে তাদের অদ্ভুত মিল আছে। অনেক ক্ষেত্রেই এইসব অনাথরা যেমন সমাজের গোলকধাঁধায় বা অন্ধকার ভবিষ্যতে নিজেদেরকে হারিয়ে ফেলে, এদের 3 জনের ক্ষেত্রে ব্যাপারটা তেমন হয়নি। শৈশব কৈশোরের সব দুঃখ যন্ত্রণা কষ্টকে অতিক্রম করে শেষ পর্যন্ত যুবক বয়সেই তারা জীবনযুদ্ধে জয়লাভ করেছে বলা যায়। 3 জনই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করেছে, সফলভাবে প্রবেশ করেছে কর্মক্ষেত্রে। মল্লার চাকরি করে একটা সরকারি ব্যাংকে। সোহম আর চূর্ণী দুজনেই আলাদা আলাদা 2 মাল্টিন্যাশনাল সংস্থায় বেশ উচ্চ পদে কর্মরত। আজ আর তারা কোনো অনাথাশ্রম বা অন্য লোকের আশ্রয়ে থাকে না। আজ তাদের প্রত্যেকেরই নিজের ঠিকানা আছে। সবথেকে বড় কথা, আজ প্রত্যেকেই নিজের পরিচয়ে পরিচিত, প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। তবে পিতা মাতাহীন শৈশব কৈশোরের যন্ত্রণার কথা তারা আজ হাজার আনন্দের মধ্যেও ভোলেনি। অনাথ বাচ্চাদের কথা শুনলেই নিজেদের ফেলে আসা দিনের কথা ভেবে অসহায় শিশুদের প্রতি অন্তরের টান অনুভব করে তারা। আর তাই তাদের জন্য কিছু করতে 3 জনই গত 3 বছর ধরে নিজেদের টাকা জমিয়ে একটা ফান্ড গড়ে তুলেছে। সে টাকাটা বর্তমানে বেশ মোটা অঙ্কে এসে ঠেকেছে, 5 লাখ টাকা। সবাই সিদ্ধান্ত নিয়েছে এ টাকাটা কোনো সম্বলহীন অনাথাশ্রমকে দান করবে। এমন আশ্রম যারা সরকারি বা বড় প্রতিষ্ঠানের সাহায্য পায় না, অথচ অনাথ শিশুদের জন্য সত্যি কাজ করার চেষ্টা করে চলেছে। এই মর্মে
কয়েক মাস আগে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে সাহায্যের আর্জি জানিয়ে বেশ কিছু আবেদনপত্র এসেছিল তাদের কাছে। সেই সব আবেদনের যথার্থতা যাচাই করার জন্য মাসখানেক ধরে সময় সুযোগ বুঝে বেশ কয়েকটি আশ্রম ইতিপূর্বে ঘুরে বেরিয়েছে, কিন্তু সেসব আশ্রমের কাউকেই তাদের কষ্টার্জিত অর্থ দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত বলে মনে হয়নি। কোনো আশ্রম দেখে মনে হয়েছে সেটা আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনাথ শিশুদের সামনে রেখে মুনাফা লোটার জন্য আশ্রম খোলা হয়েছে। কোনো আশ্রম সম্পর্কে খবর নিয়ে জানা গেছে তারা নানা প্রতিষ্ঠান থেকে প্রভূত অর্থ সাহায্য পায়। আর একবার এক অনাথ শিশুদের আশ্রমে গিয়ে তো সকলে শেষ পর্যন্ত হতভম্ব হয়ে গেছিল। গ্রাম লাগোয়া একটা মফস্বল শহরে পুরনো দিনের একটা বিরাট বাড়িতে ছিল সেই আশ্রম। এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামে নতুন গড়ে তোলা হয়েছে। নতুন আশ্রম, তাই টাকার দরকার, এমনই দাবি করা হয়েছিল। আবেদনে সাড়া দিয়ে মল্লাররা আশ্রম পরিদর্শনের জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। তাদের সামনে হাজির করা হলো 7-8 জন 10-12 বছর বয়সী ছেলেকে। প্রত্যেকেরই শরীর স্বাস্থ্য বেশ সুন্দর, পোশাক আশাক বেশ পরিপাটি, প্রত্যেকেরই হাসি খুশি মুখ। তাদের দেখে মল্লার, সোহম, চূর্ণী 3 জনেরই মনে হয়েছিল আশ্রম কর্তৃপক্ষ তাদের বেশ যত্নে রাখেন। নতুন আশ্রম হলেও তার পরিবেশ পরিস্থিতিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এসব দেখে তারা মোটামুটি এক প্রকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিল যে ওই আশ্রমকেই টাকাটা দেবে। কিন্তু এতগুলো টাকার ব্যাপার বলে কথা, তাই তারা আশ্রমের ব্যাপারটা শেষ একবার ভালো করে পরখ করবে। ঠিক করেছিল নিজেরা খাবার ও থাকার টাকা দিয়ে 2 দিন সেখানে থেকে যাবে। আশ্রম কর্তৃপক্ষ প্রথমে ওদের থাকতে দিতে ইতস্তত করলেও শেষ পর্যন্ত রাজি হয়েছিল টাকা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে। হয়তো ভেবেছিল শেষ পর্যন্ত ব্যাপারটা তারা সামলে নেবে। সে আশ্রমে প্রথম দিনে তাদের 3 জনের চোখে কোনো অসঙ্গতি ধরা পড়েনি, কিন্তু দ্বিতীয় দিন সকাল থেকেই বাচ্চা ছেলেগুলোর মধ্যে কেমন যেন অস্থির ভাব দেখতে পেল। দ্বিতীয় দিন আশ্রম কর্তৃপক্ষ বেশ কয়েকবার বলার চেষ্টা করল টাকাটা তাদের দিয়ে দিলে ভালো হয়, কারণ স্থানীয় ব্যাংক নাকি মেরামতির কারণে পরদিন থেকে বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকবে, তাই চেকটা আগে দিলে তারা ওদিন ব্যাংকে জমা দিতে পারে। ওদের কথা শুনে কেমন যেন একটা সন্দেহ জেগেছিল মল্লারদের মনে, আর সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল পরদিন সকালে। সেদিন রাতে কয়েকজন বাচ্চার কান্নার শব্দ কানে এসেছিল, আর রাত কাটতেই সেখানে এসে হাজির হয়েছিল বেশ কয়েকজন লোক। তাদের থেকে মল্লাররা জানতে পারে যারা তাদেরকে আশ্রম কর্তৃপক্ষ বলে পরিচয় দিয়েছিল তারা সেই বাড়িটা কয়েকদিনের জন্য ভাড়া নিয়েছিল স্থানীয় একজনের কাছ থেকে। বাড়িটা কোনো অনাথ আশ্রম নয়, আর সেই বাচ্চাগুলো কেউ অনাথ শিশু নয়। অনাথ শিশু সাজিয়ে আনা হয়েছিল স্থানীয় গ্রাম থেকে ওদের বাপ মাকে কিছু টাকা দিয়ে একদিন রাতের জন্য। কিন্তু 2 রাত কেটে যাওয়াতে সকালবেলায় বাচ্চাদের নিতে এসেছে তাদের বাবারা। পুরো ব্যাপারটাই আসলে জালিয়াতি করে পয়সা হাতানোর মতলব ছিল। সেই ঠকবাজরা অবশ্য ধরা পড়ার আশঙ্কায় ভোরের আলো ফোটার আগেই চম্পট দিয়েছিল। অনাথ আশ্রম দেখতে গিয়ে এমন বিচিত্র অভিজ্ঞতাও হয়েছিল মল্লারদের। তবে যে আশ্রমগুলোকে অর্থ সাহায্য করার জন্য ইতিপূর্বে মল্লার, সোহম, চূর্ণীরা গিয়েছিল সে আশ্রমগুলো সবই ছিল কলকাতা বা কলকাতা থেকে ঘন্টা 2-3 সময়ের দূরত্বে। কিন্তু এত দূরে আশ্রম দেখতে কোনোদিনও তারা যায়নি। এই জায়গার দূরত্ব কলকাতা থেকে অনেকটা। নদিয়া জেলার উত্তরে একদম শেষ প্রান্তে মুর্শিদাবাদ জেলার লাগোয়া অঞ্চল। 2 ঘন্টারও বেশি সময় লেগেছে গাড়ি নিয়ে এখানে পৌঁছতে। সেই বাদুড়ঝোলা গাছটা অতিক্রম করার মিনিট 15 পর সত্যি অনেকটা কাছে চলে এলো নদীটা। তারপর চোখে পড়ল উঁচু দরমার বেড়া দিয়ে ঘেরা একটা জমি। তার ভিতরে
খড়ের ছাদওয়ালা বেশ কিছু ঘর আর গাছপালা দেখা যাচ্ছে। তা দেখে মল্লার বলল, আমরা পৌঁছে গেছি এবার। সেই বেড়ার গা বেয়ে গাড়ি নিয়ে একটু এগোতেই ভেতরে ঢোকার প্রবেশ পথ চোখে পড়ল। মুলি বাঁশের বেড়ার তৈরি বেশ বড় একটা দরজা, তার পাশেই একটা বাঁশে আটকানো একটা টিনের সাইনবোর্ড। হলুদ রঙের সাইনবোর্ডে কালো রঙে লেখা নবজীবন আশ্রম। প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে গাড়ির হর্ন বাজাতে লাগলো মল্লার। বেশ কয়েকবার হর্ন বাজানোর পর দরজার ঝাঁপ ভিতর থেকে খুলে গেল। ঝাঁপের আড়াল থেকে বাইরে বেরিয়ে মল্লারদের গাড়িটার দিকে এগিয়ে এলো একটা বাচ্চা ছেলে। কিন্তু সে গাড়ির সামনে আসতেই মল্লাররা বুঝতে পারল যে বাইরে বেরিয়ে এসেছে সে আসলে একজন খর্বাকৃতি লোক। চলতি কথায় তাকে বামন বলে। লোকটার দাড়ি গোঁফ কামানো, বা নেই বলে প্রথম দর্শনে তাকে বাচ্চা ছেলে বলে মনে হয়েছিল। মল্লার লোকটার উদ্দেশ্যে বলল, আমরা কলকাতা থেকে আসছি। লোকটা যেন অবগত ছিল মল্লারদের আসার ব্যাপারে। গাড়ির ভিতরটা সে এক ঝলক উকি দিয়ে দেখে নিয়ে বলল, আসুন বাবুরা, ভিতরে আসুন। লোকটা এরপর বাঁশের বেড়াটা গাড়ি নিয়ে যাওয়ার মতো ফাঁক করে দিল। মল্লাররা গাড়ি নিয়ে প্রবেশ করল আশ্রমের ভিতর। তারপর বামন লোকটাকে অনুসরণ করে ধীর গতিতে এগোতে লাগলো। ভিতরে ঢুকেই তারা বুঝতে পারল নদীর প্রায় কোল ঘেঁষে অন্তত 4-5 বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে আশ্রমটা। আয়তাকার জমিটার মাঝে একটা ফাঁকা জমি, তার কেন্দ্রস্থলে টিনের ছাউনি দেওয়া বাঁশের বেড়ার একটা বেশ বড় বাড়ি বা ঘর, আর তাকে কেন্দ্র করে ফাঁকা জমিটার চারপাশে দাঁড়িয়ে বেশ কিছু ঘর। মাটির উঠান, দেওয়াল বাঁশের তৈরি, মাথায় খড়ের চাল। আশ্রমের মধ্যে বেশ কিছু ছোট বড় গাছও দাঁড়িয়ে রয়েছে। কয়েক জায়গাতে বেড়ার গা ঘেঁষে কপি ইত্যাদি শীতের সবজিরও চাষ করা হয়েছে। গাড়ির ভিতর থেকেই বাইরে তাকিয়ে তারা বুঝতে পারল আশ্রম কথাটা মনে পড়লেই মনের মধ্যে যেমন ভাবনা ভেসে ওঠে, এ জায়গাটা ঠিক তেমনই। এ জায়গাটা তাদের দেখা আগের আশ্রমগুলোর মতো আলো বাতাসহীন কংক্রিটের কাঠামো নয়। লোকটার পিছন পিছন গাড়িটা এগিয়ে নিয়ে আশ্রমের কেন্দ্রস্থলে টিনের বাড়িটার সামনে এলো মল্লাররা। বামন লোকটা এবার হাতের ইশারাতে বাড়িটার এক পাশে একটা ফাঁকা জায়গাতে গাড়িটা রাখতে বলল। তার কথা মতো সেখানে গাড়ি থামিয়ে তারা 3 জন নেমে পড়ল গাড়ি থেকে। তারপর লোকটাকে অনুসরণ করে এগোলো টিনের ছাউনিওয়ালা বাড়িটার দিকে। সেদিকে এগোতে এগোতে চূর্ণী আঙুল তুলে একটা দিকে দেখিয়ে বলল, ওই দেখ। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো মল্লার আর সোহম। সেদিকে বেড়ার সীমানা ঘেঁষে অনেকটা ব্যারাকের মতো দেখতে একটা লম্বাটে ধরনের ঘর বা বাড়ি। আশ্রমের অন্য আরও বাড়িগুলোর মতো সে বাড়ির দেওয়ালও বাঁশের তৈরি, মাথায় খড়ের ছাদ। সামনে মাটির দাওয়া বা ঘরে প্রবেশ করার জন্য উঁচু বারান্দা, আর সেই দাওয়াতে সার বেঁধে পা ঝুলিয়ে বসে আছে যারা, তাদের কারো গায়ে হাফহাতা সোয়েটার বা সস্তা দামের চাদর জড়ানো, খালি পা। শেষ বিকেলের আলো এসে পড়েছে তাদের মুখে। সেই আলোতে কেমন যেন মায়াময় দেখাচ্ছে তাদের মুখগুলো। মল্লারদের দিকে দূর থেকে উৎসুকভাবে তাকিয়ে আছে তারা। মল্লাররা তাদের দেখে অনুমান করল ছেলেগুলো আশ্রমিক অনাথ বাচ্চার দল। বামন লোকটার সঙ্গে মল্লাররা উপস্থিত হলো টিনের চালওয়ালা বাড়িটার সামনে। বাড়ির ছাদটা টিনের হলেও সামনে শনের ছাদ দেওয়া মাটির দাওয়ার আছে। কয়েকটা মাটির ধাপ বেয়ে দাওয়াতে উঠতে হয়। মল্লাররা সেই দাওয়ার সামনে গিয়ে দাঁড়াতেই তাদের উপস্থিতি টের পেয়ে দাওয়া সংলগ্ন ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন প্রৌঢ় একজন লোক। তার গায়ের রং বেশ ফর্সা, লম্বা বেশ শক্তপোক্ত চেহারা, মুখমণ্ডলে সন্ন্যাসীদের মতো দাড়ি গোঁফ, মাথার কাঁচা পাকা চুল কাঁধ ছুঁয়েছে। পরনে একটা ধুতি লুঙ্গির মতো করে জড়ানো,
গায়ে সাদা পাঞ্জাবির ওপর একটা তুষের চাদর। মল্লারদের দিকে তাকিয়ে তিনি হাত জোড় করে নমস্কার জানিয়ে বললেন, আমি তমসাময় শাস্ত্রী। আসুন আসুন, ওপরে আসুন। তমসাময়কে প্রতি নমস্কার জানিয়ে দাওয়াতে উঠে পড়ল মল্লাররা। তাদের নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে তমসাময় বললেন, এত দূর আসতে নিশ্চয়ই বেশ কষ্ট হলো আপনাদের। সোহম জবাব দিল, কষ্ট তেমন একটা হয়নি, তবে এ জায়গা কলকাতা শহর থেকে সত্যিই অনেকটা দূর। এতটা দূর ভাবিনি। ঘরটা মাঝারি আকৃতির। একপাশে একটা টেবিল ঘিরে বেশ কয়েকটা মামুলি চেয়ার রাখা, অন্য পাশে একটা কাঠের তক্তপোষের ওপর বিছানা। তক্তপোষের নিচ থেকে উকি দিচ্ছে নিত্য প্রয়োজনীয় কিছু ব্যবহার্য সামগ্রী। দেওয়ালের গায়ে টাঙানো দড়ি থেকে ঝুলছে কাপড়, গামছা এসব। অতি সাধারণ একটা ঘর। টেবিলের ওপর রাখা আছে কিছু বই, কাগজপত্র, কলম এসব জিনিস। টেবিলের এক পাশে জানলার ধারে একটা চেয়ারে বসলেন তমসাময়, আর তার মুখোমুখি চেয়ারগুলোতে বসল ওরা তিনজন। তমসাময় বললেন, এটা আমার থাকার জায়গা, আবার একই সঙ্গে অফিস ঘরও বটে। আমার নিজের থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। এইসব বিছানাপত্র আমার একলা থাকার জন্য যথেষ্ট। তবে আপনাদের মতো লোকজন এলে তাদের বসা থাকার জন্য হয়তো একটা ভালো অফিস ঘর বা আসবাবপত্রের প্রয়োজন, কিন্তু অর্থাভাবে তা করে উঠতে পারিনি। আমার যা অর্থ ছিল তা এই অতি সাধারণ আশ্রম তৈরি করতেই বেশিরভাগটাই ব্যয় হয়ে গেছে। বাকি যা আছে তা দিয়ে অনাথ বাচ্চাগুলোর ভরণ পোষণ চালাচ্ছি। মল্লার তাদের প্রত্যেকের নাম তমসাময়কে জানাবার পর প্রশ্ন করল, আপনি একাই এই আশ্রম পরিচালনা করেন, নাকি আরও কেউ আছেন? কতদিন হলো এই আশ্রম তৈরি হয়েছে? তমসাময় হেসে বললেন, না, আমি একাই। আমার সঙ্গী বলতে কেবলমাত্র ওই বুনো, মানে যে লোকটা আপনাদের এখানে নিয়ে এলো, ও স্থানীয় লোক। আমি এই আশ্রমটা তৈরি করেছি বছর দেড়েক হলো। সোহম বলল, আপনি কি এই অঞ্চলেরই মানুষ? এই প্রশ্নর জবাবে মৃদু হেসে তমসাময় বললেন, না, আমি আসলে কলকাতার মানুষ। সেখানেই আমার জন্ম, পড়াশোনা। এখানকার ভূমিপুত্র বলতে যা বোঝায় তা আমি নই। তার কথা শুনে চূর্ণী মৃদু বিস্মিতভাবে বলল, কলকাতা ছেড়ে এত দূরে আপনি এই আশ্রম খুলতে এসেছেন? কলকাতা বা তার আশপাশে আশ্রম খোলার জন্য মনোমতো জায়গা পাননি? প্রশ্নের জবাবে তমসাময় প্রথমে বললেন, আসলে ব্যাপারটা ঠিক তেমন নয়। এখানে কেন আশ্রম প্রতিষ্ঠা করলাম সে ব্যাপারটা আপনাদের খুলেই বলি। এ কথা বলে জানলার বাইরে পড়ন্ত বিকেলের দিকে তাকিয়ে তমসাময় বলতে শুরু করলেন, হ্যাঁ, কলকাতা শহরেই আমার জন্ম, স্কুল কলেজে আমার শিক্ষা দীক্ষা। বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি চাকুরে। বলা যেতে পারে সচ্ছল পরিবারের সন্তান ছিলাম আমি। বাবা মা আমাকে খুব স্নেহ করতেন, আর আমিও তাদের খুব ভালোবাসতাম। পড়াশোনায় মেধাবী ছিলাম। আমাকে নিয়ে তাই বাবা মার চোখে অনেক স্বপ্ন ছিল। তখন আমার 20 বছর বয়স। ভালো রেজাল্ট করে সদ্য কলেজ পাশ করেছি। ঠিক সেই সময় একটা ঘটনা বা দুর্ঘটনায় আমার জীবনের মোড় ঘুরে গেল। বীরভূম জেলাতে বোলপুরের কাছে আমাদের ঠাকুরদার আমলের একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা তালাবন্ধ অবস্থাতে পড়ে থাকলেও বছরে 1-2 বার আমরা বাড়িটাতে গিয়ে কয়েকদিন থেকে আসতাম। সেবারও আমি বাবা মার সঙ্গে গিয়েছিলাম সে বাড়িতে। তার একদিন পরই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটল। পুরনো দিনের বাড়ি, শোয়ার ঘরে ইলেকট্রিকের তার এক জায়গাতে খসে গিয়েছিল, আর তাতেই তড়িতাহত হলেন বাবা মা।
ভাগ্য ভালো আমি সে সময় ঘরের বাইরে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। যাই হোক, মর্গ, থানা ইত্যাদি জায়গার কাজ মেটার পর আমার বাবা মার মৃতদেহ কয়েকজন গ্রামবাসীর সহায়তায় নিয়ে যাওয়া হলো কাছেই কোপাই নদীর পাড়ে কঙ্কালীতলার শ্মশানে। সেখানে তাদের দাহ করা হলো। দাহকার্য সমাপ্ত হলে গ্রামবাসীরা ঘরের পথে পা বাড়ালেও আমি একলা সেখানে দাঁড়িয়েছিলাম। সেই শূন্য নদী তটে তখনও ধোঁয়া ওঠা চিতা দুটোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল, ওই পোড়া ছায়ের রাশি থেকে যদি কোনোভাবে উঠে দাঁড়াতেন তারা, যদি তারা আবার নবজীবন লাভ করতে পারতেন, তবে কত ভালো হতো। শূন্য দৃষ্টিতে চিতা দুটোর দিকে তাকিয়ে আমি ভেবে চলেছি এসব অদ্ভুত কথা। কোপাই নদীর বুকে তখন ধীরে ধীরে সন্ধ্যা নামতে চলেছে। ঠিক সেই সময় কাঁধে হাতের স্পর্শ পেয়ে দেখি রক্ত বসন পরা এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। আমি তার দিকে তাকাতেই তিনি বললেন, কি ভাবছিস? তোর বাবা মা যদি মরণের ওপার থেকে আবার ফিরে আসতে পারত তবে কেমন হতো? আমি যা ভাবছিলাম তা সেই সাধুর মুখ থেকে শোনায় বেশ অবাক হয়ে গেলাম। তিনি এরপর চিতা দুটোর দিকে তাকিয়ে বললেন, একমাত্র অগ্নির কাছেই পৃথিবীর সব শক্তি পরাস্ত। দেহ দুটো যদি অগ্নি গ্রাস না করত তবে হয়তো নবজীবন লাভের সুযোগ ছিল তাদের। আমি বললাম, কিভাবে নবজীবন লাভ করতেন তারা? সন্ন্যাসী বললেন, জীবন মৃত্যুর রহস্য যদি জানতে চাস তবে আমার সঙ্গে আয়। সেই সন্ন্যাসীর আহ্বানের মধ্যে কেমন যেন একটা সম্মোহনী ব্যাপার ছিল। সে ডাক আমি অগ্রাহ্য করতে পারলাম না। তাকে অনুসরণ করে হাজির হলাম সেই তন্ত্র সিদ্ধাচার্যের ডেরায়। তার নাম অবধূত। লোকটার আশ্চর্য ক্ষমতা ছিল, তাই হয়তো আমি সেই কোপাই নদীর চরে 25টা বছর তার সঙ্গে আটকে গেলাম। শেষ হলো উপন্যাস জলঙ্গির অন্ধকারের প্রথম পর্ব। আজ এই পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।